জানি না, তারা দিয়েছে। যুদ্ধের পরে তোমার সঙ্গে আমার দেখা হয়। যুদ্ধে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ ছায়া, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পাই। ছায়া, তোমার কাছে আমি কৃতজ্ঞ। কোনো প্রয়োজন নেই মহারাজ। আমরা হীন পার্বত্য জাতি, আমরা উপকার বিক্রয় করি না, আর মহৎ প্রবৃত্তির ব্যবসাও করি না। মহারাজের জীবন রক্ষা করতে পেরেছি, এই সৌভাগ্যই আমার যথেষ্ট পুরস্কার। এর চেয়ে বেশি কিছু প্রত্যাশাও করি না। ছায়া, তুমি একটা প্রহেলিকা। আমি কোনো অনুকম্পা চাই না মহারাজ। অদ্ভুত নারী চরিত্র প্রহেলিকা। বহুদিন আগে মনে পড়ে সিন্ধু নদতীরে সেকেন্দার শাহের সামনে শ্বেতকেশের কন্যা সেই কৃতজ্ঞ সজল দৃষ্টি। সেও কি ভালোবাসা, না শুধুই কৃতজ্ঞতা? সেই গ্রীক বালিকা কি অপূর্ব সুন্দরী, মহাসমুদ্রের রাশি রাশি রক্ত জবার মধ্যে বিকশিত স্থলপদ্মের মতো। সে কথা আজ আর ভাবি কেন? সে একটা মধুর স্বপ্ন। বন্ধুগণ, চন্দ্রকেতু, ব্রাহ্মণের আদেশ, আজ রাতে ভূতপূর্ব মহারাজ নন্দের প্রাণদণ্ড। নন্দের প্রাণদণ্ড হবে ব্রাহ্মণের আদেশ? আমি কি মগধের মহারাজা না? এত শ্রম, এত আয়োজন কি ওই ব্রাহ্মণের প্রভুত্বের হোমাগ্নিকে ঘিরাবার জন্য? চন্দ্রকেতু, এ প্রাণদণ্ড হবে না। বলো গিয়ে আমি মার্জনা করেছি, আর বলবে এই চন্দ্রগুপ্তের আজ্ঞা, মিনতি নয়। যাও, বন্দীকে সর্বতভাবে রক্ষা করবে। ব্রাহ্মণের স্পর্ধা আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞাসা না, আমার অনুমতি না নিয়ে আশ্চর্য, আমি যেন সাম্রাজ্যের কেউ নই, চাণক্যের হাতে যন্ত্রমাত্র। ভূতপূর্ব মহারাজ নন্দ, দেখছ ব্রাহ্মণের প্রতাপ এখনো যায়নি। আমাকে কি তোমার দম্ভ শোনাবার জন্য এখানে আনা হয়েছে? না, এই খর্ব দেখছো, ওই যুপকাষ্ঠ, এখনো কি তোমার বুঝতে বাকি আছে যে তোমাকে কি জন্য এখানে আনা হয়েছে? আমার সেদিনের সেই প্রতিজ্ঞার কথা মনে আছে? কি প্রতিজ্ঞা? বলেছিলাম তোমার রক্তে রঞ্জিত হস্তে শিখা বন্ধন করব, এখনো বাঁধিনি। এই দেখো, আমায় বধ করবে? অবিকল। কি অপরাধে? ব্রহ্মহত্যার অপরাধে, ব্রাহ্মণের সম্পত্তি লুণ্ঠন করার অপরাধে। এক নিরবন্দিকে হত্যা, এই কি তোমার সনাতন ধর্ম চাণক্য? সনাতন ধর্মের বিচার কি আজ আমায় ক্ষত্রিয়ের কাছ থেকে শিখতে হবে? তুমি একে বলছো হত্যা, আমি একে বলছি দণ্ড। এ প্রাণ দণ্ড, এ বিচার। আরে বিচার করানোর অধিকার আমার আছে। চাণক্য, আমি তোমার প্রতি, কাত্যায়নের প্রতি অন্যায় করেছি। আমায় আমায় ক্ষমা করো। এই অক্ষরে অক্ষরে মিলেছে। আমি সেদিনে তোমাকে বলেছিলাম না নন্দ, যে একদিন এই ভিক্ষুকের পদতলে জন পেতে বসে তোমাকে প্রাণ ভিক্ষা চাইতে হবে, আর সেদিনে সে ভিক্ষা আমি দেব না। আমি প্রাণ ভিক্ষা চাইনি ব্রাহ্মণ, ক্ষত্রিয় আমি। ব্রাহ্মণের প্রভুত্ব আমি মানি না। পিতার কণিকা পুত্রকে আমি ঘৃণা করি, আর তোমার এই রোষরক্তির চক্ষুকে আমি তুচ্ছ জ্ঞান করি। কিন্তু আমি আমার অন্যায় বুঝি, সঙ্গ দোষ আমাকে পাষণ্ড করে তুলেছে, কুকর্মে আমাকে প্রবৃত্ত করছে। আমায় তুমি ক্ষমা করো কাত্যায়ন। আমি তোমায় ক্ষমা করলাম নন্দ। তোমার এই কাত্যায়ন, পৃথিবীতে কেউ কাউকে ক্ষমা করে না, করতে পারে না। হৃদয়ের মধ্যে যে প্রতিহিংসা
সর্বক্ষণ ধন ধন করে জ্বলছে, তা কি তোমার শখের দুপোটা চোখের জলে নিষ্পাতিত হয়? সবই মৌখিক, অনুতাপ যেমন মৌখিক, আমাও তেমনি মৌখিক। কিন্তু আগুনে হাত দিলে হাত পড়ে, অগ্নিকার কাজ করতে দ্বিধা বোধ করে না। গর্ব না প্রত্যয়ন, তোমাকে স্বহস্তে এই কাজ করতে হবে। আমাকে হ্যাঁ, তুমি পুত্র হত্যার প্রতিশোধ নেবে না? 7টা পুত্রকে তোমার হত্যা করেছে। পুত্র হত্যা, হ্যাঁ, পুত্র হত্যার প্রতিশোধ। পুত্র হত্যার প্রতিশোধ। প্রহরী, প্রহরী, বন্দীকে যুবকাস্ত্র নিক্ষেপ করো। দাঁড়া, ভূতপূর্ব মহারাজ নন্দ মরবার আগে শুনে যা, তোমার বংশে বাদি দিতে কেউ রইল না। নন্দ বংশ আমি নির্মূল করেছি। নিয়ে যাও। সাবধান! খণ্ডনামা ব্রাহ্মণ! চন্দ্রকেতু, রাজ আজ্ঞা! এর অর্থ কি চন্দ্রকেতু? মহারাজ চন্দ্রগুপ্ত নন্দকে মার্জনা করেছে। ও মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা, বুঝেছি। এ আজ্ঞা আমার জন্য নয়, কিন্তু এ রাজ আজ্ঞা। এ ব্রাহ্মণের আজ্ঞা। ও কর্তায়ন, তবে মহারাজ স্বয়ং আসুন, তার আগে আমি বন্দীকে বধ করতে দেবো না। সৈন্যগণ, সৈন্য! বীরবল, বীরবল, তুই মহারাজকে সংবাদ দাও। কর্তায়ন সময়ের পক্ষর বাদ বানিয়ে দেখতো কি? বোধ করো। আমি ব্রাহ্মণের সামনে নত জানি, কিন্তু রাজ আজ্ঞা আমি পালন করবো। কোনো চিন্তা নেই। যে ব্রাহ্মণ চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে পারে, সে তাকে সেখান থেকে কিনে নামাতে পারে। বোধ করো। সাবধান ব্রাহ্মণ! এর জন্য যদি ব্রহ্ম হত্যাও হয়, তাহলেও দ্বিধা করবো না। আর এর জন্য যদি নারী হত্যা হয়? মা, আপনি হ্যাঁ, আমি। আমার আজ্ঞা অপমান করে। আপনি নন্দকে ক্ষমা করুন মা। ক্ষমা? না না, ক্ষমা নেই। আমি ক্ষমা করতে পারি না, জানি না। আমি যে শূদ্রাণী, ক্ষমা ব্রাহ্মণের ধর্ম, শূদ্রের নয়। ক্ষমা মানুষের ধর্ম মা। শৈশবে মাতা যদি শিশুর শত অপরাধ না ক্ষমা করত, শিশু কি বাঁচত মা? আপনি ক্ষমা করুন, ভিক্ষা চাইছি। তুমি কি একা ভিক্ষা চাইছো চন্দ্রকেতু? আমার প্রাণ পাথরের তার ভেঙে বেরিয়ে এসে আমার পায়ে ধরে ভিক্ষা চাইছে না? মুরা, না না, ওকে বধ করো। কিন্তু এ রাজ আজ্ঞা। এ রাজমাতার আজ্ঞা। আমি দাসী, গণিকা হলেও মহারাজ চন্দ্রগুপ্তের জননী। আমার আজ্ঞা, ওকে বধ করো। ও, এইখানে আমার পরাজয়। বোধ করো কর্তায়ন, বোধ করো। প্রতিহিংসা পূর্ণ হলো। এ কি করলে? বধ করলে? এ কি করলাম তাকে রক্ষা করতে এসে? কি করলাম? কি করলাম? বসে চন্দ্রগুপ্ত, ওরা নন্দকে বধ করেছে। কে বধ করেছে? আমি মহারাজ। কার আজ্ঞায়? আমার আকাশ ব্রাহ্মণ, আমি নারী, মূর্খ, দুর্বল, জানি না। কিন্তু তুমি এ কি করলে ব্রাহ্মণ? ব্রাহ্মণ, তুমি রাজ আজ্ঞা অবহেলা করেছ। করেছি মহারাজ। ব্রাহ্মণ অবদ্ধ। তোমাকে এই মুহূর্তে আমি আমার রাজ্য থেকে নির্বাসিত করলাম। মহারাজ! যাও, কোনো কথা শুনতে চাই না। এখন থেকে আমি দেখিয়ে দিতে চাই, চন্দ্রগুপ্তের আজ্ঞা ভিক্ষুকের কাকুতি নয়। চন্দ্রকেতু, জগতের কোটি বীর যদি শানিত মুক্ততর বাড়ি নিয়ে দাঁড়াতো,
চন্দ্রকেতু রাজ আজ্ঞা পালনে দ্বিধা করতো না, কিন্তু আমি মায়ের কাছে শিশুর চেয়েও বেশি দুর্বল। আমার অপরাধের শাস্তি দাও বৎস। তোমার অপরাধ মা, তোমার অপরাধ। কিন্তু সে তো ক্ষণিকের উন্মাদনা। হৃদয়ের মধ্যে আবার সেই অবসান। বাইরে বাদ্য থেমে গেছে, আবার সেই হাহাকার শুনতে পাচ্ছি। অগাধ স্নেহরাশি রাখি এমন পাত্র নেই, হৃদয়ের কম্পিত আগ্রহে কাকে যেন লক্ষ্যে চেপে ধরতে চায়। প্রণাম। কি সংবাদ? কাপ্তাই শত্রু শিবিরে এ সংবাদ ঠিক। আর কিছু? গ্রিক সৈন্য সিন্ধু নদ পার হয়েছে। সৈন্য সংখ্যা কত? 4 লক্ষ। আচ্ছা, তুমি এখন যাও। কাত্যায়ন, তুমি চিরকাল একই রকম রয়ে। তুমি রাজ্য থেকে নির্বাসিত হয়ে স্থির করলে যে এখন থেকে অধ্যাপনা করবে। কিন্তু সেই লোকে যেই তোমাকে বুঝিয়েছে তুমি সেই দিকে চলে পড়েছ। তারপর আমার মন্ত্রিত্বে তোমার ঈর্ষা হয়েছে। মূর্খ। বিক্রিরা দলবদ্ধ হয়েছে, তাদের সঙ্গে 3 পুলিশ। আর কিছু? মহারাজের সন্তত 25 জন ভারত সুরঙ্গ থেকে অপেক্ষা করছে। শোন, তুমি এই মুহূর্তে সেনাপতি বীরবলকে খবর দাও, বলো এই মহামন্ত্রী চাণক্যের আদেশ সে যেন এক্ষুনি সৈন্য পাঠিয়ে সুরঙ্গের মধ্যে অপেক্ষারত ওই 25 জন গুপ্ত ঘাতককে হত্যা করে। যাও, এক্ষুনি যাও। বিচিত্র এই ব্যবসা, সংবাদের চৌর্যবৃত্তি, এ চাণক্যের সৃষ্টি। শ্রী রামচন্দ্র গুপ্তচর রাখতেন বটে, তবে সে নিজের কুৎসা শোনার জন্য, আর আমি গুপ্তচর রাখি কুৎসার মুখ বন্ধ করার জন্য। প্রণাম। জয়স্তু। আমায় ডেকেছিলেন গুরুদেব? হ্যাঁ, আজ রাত্রে চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য বিজয় করে ফিরে আসছে, সে সংবাদ পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। তিনি আমায় উৎসবের আয়োজন করতে বলেছেন। উৎসবের আয়োজন করেছো? করেছি। গৃহে গৃহে জয়ধ্বনি হবে, পথে শঙ্খধ্বনি হবে। আর কিচ্ছু হবে না, যাও, উৎসব বন্ধ করো। যাও, উৎসব বন্ধ করো। স্থির হয়ে দাঁড়িয়ে আছে যে? সে কি? হ্যাঁ, এ আমার আজ্ঞা, যাও। এক মহান পবিত্র উজ্জ্বল রাজ্য ছেড়ে কোথায় চলেছি? এখনো তার আলোকমণ্ডিত শিখর দেখতে পাচ্ছি। সমন্বকার হয়ে যাবার আগে ফিরি না কেন? পিশাচি না, ফিরে কোথায় যাব? কে হাত ধরে নিয়ে যাবে? মিথ্যা, চৌর্য, প্রবঞ্চনা,
এও তো একটা রাজ্য, মন্দ কি, বেশ আছে, চমৎকার। কে কে ও? ভেতরে এসো। ও ভিক্ষুক, এত রাত্রে চারটি ভিক্ষা পাবো বাবা? তুমি এত রাত্রে ভিক্ষা করতে বেরিয়েছো যে? এই মাত্র নগরে এসে পৌঁছলাম বাবা। এইদিকে এসো তো মা। বালিকা, তোমার নাম কি? ও মাধু। মাধু, তোমাদের বাড়ি কোথায়? আমাদের তো বাড়ি নেই, কখনো অতিথিশালায় থাকি, কখনো গাছতলায়। গান গাইতে পারো? হ্যাঁ পারে বই কি বাবা, গা তো মা। না না, এত পথ পার হয়ে এসেছে, ক্লান্ত, আগে কিছু খাক, বিশ্রাম করুক, তারপর। তাতে কিছু কষ্ট নেই বাবা, এই তো আমাদের ব্যবসা। গা তো মাধু। চলেছে তরণী গভীর রাত্রি, গাহিছে যাত্রী, দেখেছে ওঠ মা দেখ মা চাহি, এই তো এসেছি আর চিন্তা নাহি, জননী হীনা কন্যা দীনা, ওঠ মা সুদীপ্তি ঘনানি দেখেছি তো আজি কোথায় জননী, গভীর রজনী গর্জে অশ্রুনি, বহিছে সমুদ্রের ঢেউ আছে পরে কেন? শরীর কাঁপে কেন? কেন হৃদয়ের দ্বারে আঘাত করছে? জানো তো, এই তোমার রাত্রি। ভিক্ষুক, এই ভিক্ষা গ্রহণ করো। চন্দ্রকেতু, হ্যাঁ আমি। আজ চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য জয় করে নগরে ফিরে আসছে। নগরে উৎসব নেই কেন? মন্ত্রী বড়ে নিষেধ ছিল। সে কি, গুরুদেব তার প্রিয় শিষ্যের বিজয় উৎসব করতে নিষেধ করে দিয়েছেন? এ কি রকম বিচার? গুরুদেব যখন নিষেধ করেছেন তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এর কারণ আর কি? চন্দ্রগুপ্তের বিজয় গৌরবে ব্রাহ্মণের ঈর্ষা। কিন্তু সে বিজয় গৌরবের কে সূচনা করে দিয়েছে? ব্রাহ্মণের প্রতি অবিচার করবেন না। চন্দ্রকেতু, শুনতে পাচ্ছ? বাদ্যধ্বনি, জয়ধ্বনি। পুত্র আমার ফিরে আসছে। আমি যাই, রাজার শিখরে দাঁড়িয়ে প্রবেশ সমারোহ দেখতে।
আজ বহুদিন পরে বন্ধুর জয়োদ্দীপ্ত মুখখানা দেখতে পাবো। আজ যে আমার কি আনন্দের দিন। চন্দ্রগুপ্ত কি আমার পূর্ব জন্মের ভাই ছিল। এই যে বন্ধুগণ, চন্দ্রকেতু আমার আদেশ পেয়েছিলেন। কি আদেশ বন্ধুগণ? যে আমার আগমন উপলক্ষে নগরী আলোকিত হবে। পেয়েছিলাম। সে আদেশ পালিত হয়নি কেন? মন্ত্রীবরের নিষেধ ছিল। আমি পূর্বেই অনুমান করেছি। চন্দ্রকেতু নগদের মহারাজা চন্দ্রগুপ্ত না চাণক্য? শোনো বন্ধু, না, উত্তর দাও। নগদের মহারাজাকে আমি না চাণক্য? মগধের মহারাজা অবশ্যই মহারাজ চন্দ্রগুপ্ত। তবে মন্ত্রীকে ডাকো চন্দ্রকেতু। বন্ধু অধীর হো না। আমি এই মুহূর্তে তার কৈফিয়ত চাই। তিনি বললেন যে তিনি নিজে এসে বলবেন। এই মুহূর্তে স্থির হয়ে যাক, মগধের মহারাজাকে আমি না চাণক্য? যাও। ব্রাহ্মণের দম্ভ আমার ধৈর্যের সীমার স্থির করছে। এত স্পর্ধা না, আগে আমি তোর কাছে কৈফিয়ত শুনবো, তারপরে মহারাজ চন্দ্রগুপ্তের জয় হোক। প্রণাম মন্ত্রীবর। জয়। মন্ত্রীবর, আমি আজ আমার নগরীতে আগমন উপলক্ষে নগরী আলোকিত করার আদেশ দিয়েছি। হ্যাঁ, আমি নিষেধ করেছিলাম। তার কারণ জানতে পারি? না, প্রয়োজন নেই। প্রয়োজন নেই? না, আমি উচিত বিবেচনা করেছিলাম, তাই নিষেধ করেছিলাম। মন্ত্রীবর, আমি কিন্তু এর কারণ জানতে চাই। কারণ জানাবার সময় এখনো আসেনি বৎস। সময় এলে অবশ্যই জানাবো। মন্ত্রীবর, আমি মগধের মহারাজ। এই ঔদ্ধত্য আমি সহ্য করব না। আমি এর বিচার করব। চন্দ্রগুপ্ত, তুমি উত্তেজিত হয়েছে, প্রকৃতিস্থ হও। মন্ত্রীবর, মগধের মহারাজা আমি না চাণক্য? অবশ্যই মহারাজ চন্দ্রগুপ্ত। তবে কিন্তু তা তো দেখছি যে নিজের গৃহে আমি নিজেই ভৃত্য। মন্ত্রী চাণক্যে পরম নিশ্চিন্তে রাজধানীতে বসে রাজ্য সুখ উপভোগ করবে। আর তার দেশ বিদেশ থেকে আহ্বান করে এনে দেবে চন্দ্রগুপ্ত। ভারতবর্ষ মন্ত্রী চাণক্যের গুণগান গাইবে, আর সেই গানের উপাদান যোগাবে চন্দ্রগুপ্ত। মহারাজ চন্দ্রগুপ্ত মন্ত্রী চাণক্যের আদেশ নত শিরে বহন করবে। আর চাণক্য মহারাজের আজ্ঞায় পদাঘাত করবে। এই এই যদি আমাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়, সে সম্পর্ক যত তাড়াতাড়ি ছিন্ন হয় ততই মঙ্গল। মহারাজের অভিরুচি। চাণক্য যে সেই মন্ত্রী পদ গ্রহণ করেনি, আমি এই মুহূর্তে এই মন্ত্রিত্ব পদ থেকে অবসর গ্রহণ করলাম। কিন্তু তার আগে আমি কৈফিয়ত চাই। কৈফিয়ত যদি না দিই? এত দূর সৈন্যগণ, বন্দী করো। মহারাজ, এই মুহূর্তে আমি এই মন্ত্রিত্ব পদ থেকে অবসর গ্রহণ করলাম। মহারাজ চন্দ্রগুপ্ত, চাণক্য এই রাজধানীতে নিশ্চিন্ত আলস্যে বসে নেই। সে এইখানে বসে একটা প্রকাণ্ড সাম্রাজ্য চালাচ্ছে। আর চাণক্যের রাজভোগ, সে আহার করে দিনান্তে 2 মুষ্টি আতপ তণ্ডুল, আর শয়ন করে অজিন শয্যায়। সে রাজ্যের চিন্তায় উষ্ণমস্তকে রাত্রির 3য় জামে তার কুটির প্রাঙ্গণে পদচারণা করে। আমি শুনলাম সম্রাট, তোমার রাজ্য তুমি শাসন করো। হ্যাঁ, যাবার আগে বলে যায় কেন আমি এই উৎসব বন্ধ করতে বলেছিলাম। আজ রাত্রে ভূতপূর্ব মহারাজ নন্দের মহামন্ত্রী রাক্ষসের ষড়যন্ত্রে তার দলের লোকজন নগরী আক্রমণ করবে বলে মনস্থ করেছে।
তারা তোমার শয়ন কক্ষে 25 জন গুপ্তঘাতক পাঠিয়ে অপেক্ষা করছে তোমাকে হত্যা করবে বলে। আমি অবশ্য ইতিমধ্যেই সৈন্য পাঠিয়েছি তাদের হত্যা করার জন্য। আরো একটা কথা, গ্রিক সেনাপতি সেলুকাস সসৈন্যে সিন্ধু নদ পার হয়েছে। চারিদিকে শত্রু এখন সশস্ত্র। এই উৎসব করবার সময় নয়, তাই আপাতত আমি এই উৎসব স্থগিত রাখতে বলেছিলাম। আমাকে আমাকে মার্জনা করুন। কৈফিয়ত দেবার পর চাণক্য আর মন্ত্রিত্ব করে। মন্ত্রীকে ফেরা বন্ধুবর। কেন কেন? যে রাজ্যে চাণক্য নেই সে রাজ্য কি চলে না? কিন্তু তিনি যা করেছেন তোমার ভালোর জন্য করেছেন। ও, সেই জন্যই বুঝি তিনি আমার ভাই নন্দকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। কিন্তু তুমি আজ তার কাছে এই সিংহাসনের জন্য ঋণী। ঋণী? যাক, আমি জানি যে অপ্রিয় কথা বলতে তুমি বেশ পটু। অপ্রিয় কথা বলার অধিকার বন্ধুরই থাকে। বন্ধুত্ব হয় সমানে সমানে চন্দ্রকেতু। আমার ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ। আজ আমি চললাম। আজ আপনি ওই স্বর্গের আসনে বসে আমার বন্ধুত্ব উপেক্ষা করেন করুন, কিন্তু বিপদের দিনে আমি যেন সেই অধিকার থেকে বঞ্চিত না হই। মহারাজ, এই সংবাদ? দলপতি নিহত। কোন দলপতি? 25 জন ঘাতক মহারাজের শয়নকক্ষে সুড়ঙ্গ কেটে অস্ত্র নিয়ে লুকিয়েছিল। মন্ত্রী মহাশয় অবশ্য তাদের বধ করার জন্য সৈন্য পাঠিয়েছিলেন, তারা তাদের বধ করেছে। আরো এক সংবাদ আছে মহারাজ। বলো। বিদ্রোহীরা নগর আক্রমণ করতে এসেছিল, আমাদের সতর্ক ও সশস্ত্র দেখে ফিরে গেছে। কে তাদের সতর্ক করে দিয়েছিল? মন্ত্রী চাণক্য। তুমি এখন যেতে পারো। আমারই সৈন্য বিপক্ষে যোগ দিয়েছে। ঘরে শত্রু, বাইরে শত্রু, এ প্রকৃতির প্রতিশোধ। পরম হিতৈষীকে শত্রু জ্ঞানে নির্বাসিত করেছে। না না, আমি যুদ্ধ করব না। আমি নিজের উপর প্রতিশোধ নেব। যাক, এ মগধ সাম্রাজ্য মেঘের প্রাসাদের মতো সঙ্গে মিলিয়ে যান। মহারাজ, মহারাজ, দুর্গের দক্ষিণ দিকের প্রাচীর ভেঙে গেছে। যাক, রাস্তা দাও। মহারাজ, শত্রু সৈন্য দুর্গে প্রবেশ করছে। এই শত্রু, ওরা শত্রু নয়, ওরা বন্ধু। ওদের আসতে দাও। জি আগে মহারাজ। এ শত্রু কি মিত্র আমি চিনি না। এক প্রকাণ্ড নদীর মাঝখানে ঝড় উঠেছে। এ তরির কান্ডারি না। চাণক্য নেই যে মন্ত্রণা দেয়, চন্দ্রকেতু নেই যে প্রাণ দিয়ে রক্ষা করে। মানবাত্মের শত্রু, এ তো যুদ্ধের কোলাহল। যুদ্ধ, কার সাথে কার যুদ্ধ? মা, আমাকে বিদায় দাও। কোথায়? আমি যুদ্ধে যাচ্ছি। মরতে হয় যুদ্ধক্ষেত্রে গিয়ে মরবো। মরবে কেন? তুমি বীর, শত্রু এসেছে, যুদ্ধ করো। না, মরবে কেন? না মা, আমি মরতেই চাই। সৈনিক, পার্শ্বরক্ষীদের খবর দাও, আমি যুদ্ধে যাব। এই যে মহারাজ চন্দ্রগুপ্তের জয়,
পায়ে ধরে সঙ্গে করে নিয়ে এসেছি। প্রণাম। ওঠো মুরা, চাণক্য সব পারে, কেবল মরা মানুষ বাঁচাতে পারে না। এগিয়ে চলো চন্দ্রগুপ্ত, কোনো ভয় নেই। গ্রিকের সাধ্য কি যে চাণক্যের সৃষ্টিকে ব্যর্থ করে? আর তাকিয়ে দেখছো কি বন্ধুবর? এসো আমরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। মাথার ওপরে আকাশ ভেঙে পড়লেও তা চূর্ণ হয়ে যাবে। চন্দ্রকেতু, ভাই, তুমি আমাকে বাঁচানো করো ভাই। চলো দুজনে মিলে ক্ষুধার্ত শার্দুলের মতো ওই যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ি। চলো। আজ মহারাজ চন্দ্রগুপ্ত বৃদ্ধি যুদ্ধে জয়ী হয়েছে। কি আনন্দ! সখী, তুমি তাকে জয়গান দাও, তুমি কি তা শুনতে পাও? তুমি তাকে যে ভালোবাসো, তার প্রতিদান চাও না? আমার প্রেম আমারই সম্পদ, নিজের পূর্ণ, সেই প্রেমেই আমি মগ্ন আছি। তো আমি তারপর অবকাশই পাই না। আশ্চর্য, তিনি তোমায় ভালোবাসেন না, অথচ তিনি তার জীবন রক্ষা করলে নিজের জীবন তুচ্ছ করে। সখী, যদি আমার সহস্র জীবন থাকতো তবে তাও আমি তার পার অনায়াসে ঢেলে দিতাম। কিন্তু দুঃখ যে তাকে দেবার মতো আমার কিছু নেই। কি নেই? আমার রূপ নেই। কে বলে তোমার নেই? যদি আমার রূপ থাকতো তবে তিনি আমার দিকে একবারও চেয়ে দেখতেন। আমার ইচ্ছে হয় যে বিশ্বের যত সৌন্দর্য আছে সব আমাকে আশ্রয় করুক। তোমার অমূল্য হৃদয় আছে। হৃদয় পুরুষ তা চায় না, পুরুষ চায় নারীর রূপ। হায় রে নির্বোধ পুরুষ! না, তোমরা দেখছি আমাকে কাঁদাবে না। আজ মহোৎসব, উৎসব করো। যতক্ষণ পর্যন্ত তোমাদের জাগরণ ক্লান্ত ম্লান মুখের উপর প্রভাত সূর্যের কনক রশ্মি এসে না পড়ে, ততক্ষণ উৎসব করো। ভাসাবে জোয়ারে, মাধুর ফুলে দাও, 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 ভুলিব ভাবো না, পিছনে যাবো না, পায়ে ধরে দাও, 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 দাও। জোয়ারে, ভাসাবে জোয়ারে, মাধুর ফুলে দাও, 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 দাও। উলয় পড়ে আমার দুলিল, হৃদয় দুলিল, দুলিল, দুলিল। উলয় পড়ে আমার অঙ্গ দুলিল, হৃদয় দুলিল, দুলিল, দুলিল। পাগল হৃদয়ে উলয় দেখে দিন, পাগল হৃদয়ে উলয় দেখে দিন। আর তুলে দাও, 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 দাও। ছায়া, ছায়া, ভাসাবে জোয়ারে, বাঁধন খুলে দাও, দাও। উৎসবে মত্ত, আমাকে কি জানে না যে যুদ্ধে তার ভাই চন্দ্রকেতুর মৃত্যু হয়েছে? তখন জানবে না, এই দুঃসংবাদ আমি তাকে দেব কেন? জগতে দুঃসংবাদ বয়ে এনে দেবার জন্য তো লোকের অভাব নেই। ছায়া, ছায়া, রাজমাতা, ছায়া, এতদিনের বোধহয় আমার জীবনের স্বাদ পূর্ণ হতে চলেছে। আর তুমি আমার ভাবি পুত্রবধূ, আর ভারতে ভাবি সম্রাজ্ঞী। রাজমাতা, ছায়া চন্দ্রগুপ্তের পত্নীত্ব আর ভারতের সাম্রাজ্যিত্ব সমানই তুচ্ছ জ্ঞান করে। চন্দ্রগুপ্ত ভারতের সম্রাট, কিন্তু ছায়া রাজকন্যা, উপহাসের প্রয়োজন নেই। সে কি? আমি তোমার সঙ্গে কখনো উপহাস করেছি? এ সত্যি কথা মা। এ
সত্যি কথা? এ সত্যি কথা? এই যে আমার ধারণার অতীত, এই নিষ্ঠুর সৌভাগ্য, এই যে এত আকস্মিক, এত তীব্র, এই যে অসহ্য মা। সেই মা, কাঁদছো কেন মা? না মা, কাঁদবো না। এই কি? আকাশ আরো নীল, আরো গাঢ়, আরো উজ্জ্বল মনে হচ্ছে। পৃথিবী বান্দার সংগ্রামে ভরে গেছে। ঈশ্বর, এই করো, এই যেন স্বপ্ন না হয়। মুরা মুরা মুরা, আমি সন্ধি করেছি, সন্ধিপত্র এখনো স্বাক্ষর হয়নি। কি সন্ধি গুরুদেব? সন্ধির শর্ত অনুযায়ী মহারাজ চন্দ্রগুপ্ত সেলুকাসকে 500 হাতি দেবেন, আর বিনিময়ে সেলুকাস হিন্দুকুশের দক্ষিণে ও পূর্বে সমস্ত বিজিত রাজ্য চন্দ্রগুপ্তকে প্রত্যর্পণ করবেন, আর সন্ধি রক্ষার জামিন হিসাবে সেলুকাসের কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্তর বিবাহ হবে। না গুরুদেব, আমি সম্রাটের কন্যা চাই না। এই আমার পুত্রবধূ। এই চাণক্যের মন্ত্রণা। কিন্তু এই বেচারি রাজ্যের কল্যাণে ছায়া নিশ্চয়ই তার তুচ্ছ স্বার্থ বলি দিতে পারে। একটা সমুদ্র, স্বপ্নহীন, তরঙ্গহীন, অন্তহীন, যতটুকু দেখা যায় মৃত্যুর মতো স্থির। মমতা স্নেহের অভাব পূর্ণ করতে পারেন। মহামন্ত্রী, এই যে এসেছো বন্ধু। ব্যঙ্গের প্রয়োজন নেই চাণক্য। আমি তোমার বন্দী, অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও। বন্ধন মুক্ত করে দাও। এখন তো আর তুমি বন্দী নও। তা নয়, তবে আমার দুপাশেই তো প্রহরী। এবার আর তো আমাদের মধ্যে কোনো প্রভেদ নেই বন্ধু। তা নেই, তবে তোমার এক মুহূর্তে, এই মুহূর্তেই আমার জীবনের শেষ মুহূর্ত হয়ে যাবে। আমি বন্দী, আর তুমি এই বিশাল সাম্রাজ্যের সর্বময় কর্তা। এই হাত ছোড়া, আমার বুকে আঙুল বসিয়ে দাও, তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো। চাণক্য, তোমার অভিপ্রায় কি? সাম্রাজ্যের জঙ্গল আমি পরিষ্কার করে দিয়েছি, এক ধূসর প্রান্তরকে উর্বর ক্ষেত্রে পরিণত করেছি। এই বিশাল সাম্রাজ্যের প্রতিটি কোণে কোণে এক ত্রস্ত শান্তি বিরাজ করছে। বাইরে শত্রুরা ত্রস্ত, রাজপথের পাশে সম্পত্তি রেখে পথিক নিশ্চিন্তে নিদ্রা যেতে পারে। কিন্তু কিন্তু এই বিশাল শান্তি পর্বতের মতো স্থির নিষ্প্রাণ না। না না, আমি পারি। তুমি হয়তো পারবে। মন্ত্রিত্ব চাও, আমি ছেড়ে দিচ্ছি। চাণক্য, তুমি কূট, তোমার অভিনয় বোঝা অসাধ্য। অভিনয় নয় বন্ধু, বিশ্বাস করো, আজ আমি বড় দিন। চাণক্য বিচক্ষণ, চাণক্য কৌশলী, চাণক্য কূট, চাণক্য ভারতে জীবিত জাতির সমবায় এক মহাসঙ্গীত রচনা করেছে। আকাশে যদি ঈশ্বর থাকেন, তাহলে তিনিও চাণক্যের এই মহা সৃষ্টি মুগ্ধ দৃশ্যে নিরীক্ষণ করছে। করেছি, কিন্তু তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি। তুমি অধীর চাণক্য, তোমার এই তীক্ষ্ণ তেজ, এই অটল প্রতীক্ষা
আর এই তীক্ষ্ণ বুদ্ধি। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, পথে মাঠে ঘাটে যেখানেই যাই বিশ্ব সত্য ওই একই কথা, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি। শুনতে শুনতে অধীর ক্লান্ত বিরক্ত আমি। কিন্তু বিশ্বাস করো বন্ধু, যে বুদ্ধিকে আমি এতদিন দৈববাণীর মতো অনুসরণ করে এসেছি, সে আশীর্বাদ নয়, সে অভিশাপ। সে এতদিন আমাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছিল, আর প্রতিনিয়ত সে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ও কি ভয়ঙ্কর! কাকে? সে কি সারাপ্পা তুমি? যাও ভাই যাও। কেন এমন হয়? কেন এমন হয়? এই বালিকার কণ্ঠস্বর শুনলে কেন এমন হয়? এমন দার্শনিক ভিক্ষুক তো আমি আগে দেখিনি। আচ্ছা ভিক্ষুক, তুমি নিশ্চয়ই পানি পড়েছ? না পড়নি, কিন্তু তোমার গানের প্রতিটি ছত্রে কিন্তু পানি। আচ্ছা এই সব গান তুমি শিখলে কার কাছে? এক ব্রাহ্মণের কাছে বাবা। ব্রাহ্মণের কাছে হতেই হবে বলে এক ব্রাহ্মণের কাছে। এদিকে এসো তোমা। একেবারে সেই চোখ, সেই মুখ, একেবারে। ভিক্ষু, হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করি, সত্য বলো, এ তোমার কন্যা? হ্যাঁ, আমারই বই কি আর কার? সত্য বলো, প্রচুর অর্থ দেব তোমাকে। না বাবা, এ আমার মেয়ে নয়, পথে পানি কুড়িয়ে পেয়েছি। তবে তবে সেই থেকেই একে আমি নিজের মেয়ের মতো করেই মানুষ করেছি বাবা। এ তোমার কন্যা নয়? না বাবা, কুড়িয়ে পেয়েছি। কোথায় পেলে? ভগবান দিয়েছে, না হলে এই অন্ধ বৃদ্ধকে কে হাত ধরে নিয়ে বেড়াতে। কি পুণ্যে যে মাকে পেয়েছি জানি না, ডাকাতি করে খেলে এখন সেইভাবে চোখটাও হারিয়েছি। ডাকাত ছিলে, এখন আর ডাকাতি করো না। একে না, কন্যা কোথায় পেলে? অবন্তিপুরে বাবা। অবন্তিপুরে কোথায়? পথে। না! আমার ঘরটাকে তুমি তাকে চুরি করে এনেছে। না বাবা। কত বড়
হ্যাঁ বলো। নদীর ধারে বাড়ি। হ্যাঁ, বয়স কত ছিল এর? এই 3 কি 4 বছর হবে। নাম কি বলেছিল? সূর্য কাত্তায়ন বলছে হাতে। তোমার পিতার নাম? চাণক্য। মারো না। না না ওকে ওকে না ভিক্ষুক আমি সেই ব্রাহ্মণ যার ঘর থেকে তুমি একে চুরি করে এনেছিলে। এই কন্যার পিতা আমি, চাণক্য। আমার মেয়েটাকে মেরে দিও না বাবা। ওই আমার অন্ধের জগতে কি মেঘে পাবো না বাবা। তোমাকে আমি মারাত্মক খণ্ড দেবো। দোস্তু দোস্তু তুমি তো আমায় পথের ভিখারি করেছো, আবার তুমি আমায় সম্রাট করেছো। তুমি আমাকে নরকে নিক্ষেপ করে আবার স্বর্গে তুলেছো। আমি তোমাকে হত্যা করে তোমার মূর্তি করিয়ে তোমার পূজা করো। কি দুঃখ না আনন্দ নাকি এমন একটা কিছু করতে হবে যাতে মনে হয় যে আমি বেঁচে আছি। চাণক্য, চাণক্য তুমি স্থির হও চাণক্য। মানি দেখতে জানো? মানি দেখতে জানো? দেখো তো আমি বেঁচে আছি কি মরে গেছি। দেখো তো এই ইহকাল না পরকাল। দেখো তো কথা আমি স্বপ্ন নাকি সত্যি। না হলে কি করে সম্ভব? কি করে সম্ভব? আজ এত দিন পরে আমার কন্যা, ভারতবর্ষের শাসনকর্তার কন্যা, আজ আমার দ্বারে এসেছে ভিক্ষা করতে। কাত্তায়ন, চাণক্য, চাণক্য তুমি ওঠো। ওঠো ওঠো। প্রতারণা তোমার ষড়যন্ত্র কাত্তায়ন। সেই মুখ, সেই চোখ, হাতরে মা আমার এতদিন তোর এই সন্তানকে ভুলে কোথায় ছিলে মা? কোথায়? আমার শরীর অবসন্ন হয়ে আসছে কাত্তায়ন। আমাকে কুটিরে নিয়ে চলো। চল না, আমাকে কুটিরে নিয়ে চল না। জাতির বিজয়ে গৌরবান্বিত হয়েছে বোধহয়। কেন হব না? গ্রিক হেরেছে, কিন্তু ধর্ম জয়ী হয়েছে। যে একটা প্রতিষ্ঠিত রাজ্যের শান্তি ভঙ্গ করতে চায়, সে রাজ্যের প্রজাই হোক আর বাইরে শত্রুই হোক, সে মহাপাপী। শত শত মাকে পুত্রহীনা, বালিকাকে পিতৃহীনা, সতীকে পতিহীনা করা শুধু একটা বিজয় লাভের উদ্দেশ্যে, শুধু একটা খেয়ালের জন্য। এর চেয়ে মহাপাপ আর আছে? আর এখন তার ফল ভোগ করছে। দেখো হেলে, যুদ্ধে জয় পরাজয় আছে, এবারে আমি পাই মুক্তি পাই। বিজয়ী বর্বরের দয়ার উপর নির্ভর করে কোথায় গেল সেই প্রতিজ্ঞা? হয় জয়, না হয় মৃত্যু। ও কি অদ্ভুত পতন! তোমার চোখে এই হিন্দুলয়, তোমার মুখেই আমার মাতৃধারা, প্রিয়তমা কন্যা, যাকে আমি বুকে কোলে নিতে করে ভাবি, তাহার মুখে
ভাগ্য বিপর্যয় ঘটে। এই পরাজয় আমার মুখের মতো বাজিয়ে দেয়। যত পিতা, অন্যায় করেছি, মার্জনা করুন। অন্যায় তুমি করনি, অন্যায় আমি করেছি। আমার না পিতা, অন্যায় আমার, কিন্তু বড় অভিমানী কথাগুলো বলেছি। পিতা, আপনি মুক্ত হন, মুক্ত হয়ে অপমানের প্রতিশোধ নিয়ে আমি আপনাকে মুক্ত করব। আমি চন্দ্রগুপ্তকে বিবাহ করব। না না না, আমি চন্দ্রগুপ্তের সঙ্গে তোমার বিবাহ কোনো মতেই দেব না। আমি এই হিংস করে আমি মুক্তি জয় করতে চাই না, করবো না। তারা প্রয়োজন নেই সম্রাট, গ্রিক সম্রাট, আপনি মুক্ত। ইচ্ছে হয় আবার মগধ আক্রমণ করবেন, চন্দ্রগুপ্ত তার জন্য প্রস্তুত থাকবে। যান যান রাজকন্যা, আপনারা মুক্ত। সম্রাট, এই হিন্দু জাতি বর্বর নয়, তারাও পরুর প্রতি সেকেন্দার শাহের সৌজন্যে প্রতিদান দিতে জানে। চন্দ্রগুপ্ত, আমি জানি তুমি মহৎ। আমি সন্ধির আরোপিত সকল সত্য অক্ষরে অক্ষরে পালন করব। যে সাম্রাজ্য খণ্ড আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তা যদি পারি একদিন এই বাহুবলে আবার তা অর্জন করব। কিন্তু তুমি মনে রেখো, আমার কন্যা হেলেনের সঙ্গে তোমার বিবাহ আমি কোনোদিন কোনো মতেই দেব না। তার কারণ কি জানো? তুমি হিন্দু। হিন্দু মানুষ পিতা। হেলেন, বুঝেছি রাজকন্যা, এ আমার মহৎ সম্মান আমি মাথা পেতে দিয়েছি। কিন্তু সম্রাট, আমি এই ভিক্ষা গ্রহণে অক্ষম। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি, আমি আপনার কন্যার প্রেমমুগ্ধ, এবং সেটা আজকে নয়, যেদিন প্রথম সিন্ধু নদের তটে ওই শান্ত মুখচ্ছবি দেখেছিলাম, সেই দিন থেকে ওই মুখখানি আমার নিদ্রায় জাগরণে সর্বক্ষণ আমার সঙ্গে আছে। কিন্তু সম্রাট, আমার বন্ধু চন্দ্রকে তার অন্তিমকালে তার বন্ধু তার আমার হাতে তার ভগ্নী ছায়াকে সমর্পণ করবে। তাই আমি ভারতের ভাবি সম্রাজ্ঞী মলয় রাজদহিতা ছায়া। সম্রাটের অনুকম্পা, কিন্তু ছায়ার অনুকম্পা ভিখারি ছায়া ভারত সম্রাটের যোগ্য বংশী, গ্রিক সম্রাটের কন্যা দেবতা। কোনো শুভম যে মহারাজ চন্দ্রগুপ্ত তোমার অনুরাগী। আমি স্বচ্ছন্দ বলে আমার হৃদয়ের নিধি, আমার সব কিছু তোমায় দান করলাম। মুক্ত কবি, কিসের দুঃখ তোমার? এসো, আমরা দুই নদী মিলে একই সাগরে লীন হই। সূর্য কিরণ আর বৃষ্টি মিলে মেঘের গায়ে ইন্দ্রধনু রচনা করি। সম্রাট চন্দ্রগুপ্তের জয় হোক। তুমি এ সময় এখানে? আশ্চর্য হচ্ছেন সম্রাট? ও, বোধহয় আমার পরাজয়ে ব্যঙ্গ করতে এসেছো না? না সম্রাট, তবে আমি এসেছি আমার পিতার সমাচার নিয়ে। কিন্তু তার আর দরকার নেই। আছে সম্রাট, আছে। তা না হলে আমি সেই সুদূর গ্রিস থেকে এই সংবাদ নিয়ে উন্মত্তের মতো ছুটে আসতাম। কিন্তু হেলেন তো আর চন্দ্রগুপ্তের বাগদত্তা। এর চেয়ে যোগ্যতর ব্যক্তির সঙ্গে তার বিবাহ হতে পারে না। আবার বলছি, তুমি কি আমায় ব্যঙ্গ করছো? যা সত্য তাই বলছি সম্রাট। আমাকে কৃতদাস, ভিক্ষুক যাই বলে, কিন্তু চারজ নই। আমার পিতা আমার মাতাকে ধর্মমতে বিবাহ করে, পরে তাকে পরিত্যাগ করে এক সম্ভ্রান্ত ধনী মহিলার পানি গ্রহণ করে। আমার মাতা ক্ষুধার জ্বালায় আমাকে বিক্রি করে দিতে বাধ্য হন। তা আমার পিতা আলেকজান্ডারের সঙ্গে ভারতে আসেন দিগ্বিজয়। এ তোমার পিতা? পিতৃ পরিচয় দিতে আমার উচ্চশীল নত হয়ে যাচ্ছে সম্রাট। আমার পিতা কর্তৃত্যাগী সেলুকাস। সে কি অ্যান্টিগোস, তুমি ভ্রাতা? এই যে এক মহাবিপ্লব, এই যে একসঙ্গে সৃষ্টি আর ধ্বংস, মৃত্যু আর পুনর্জন্ম। ও অ্যান্টিগোস! হেলেন, আমি তোমার জন্য গ্রিস দেশ
থেকে নিয়ে এসেছি তোমার বিবাহের যৌতুক, মাতার স্নেহাশীর্বাদ। আর সম্রাট চন্দ্রগুপ্ত, আপনার জন্য এনেছি আবার আনুগত্য। জয় সম্রাট চন্দ্রগুপ্তের জয়। জয় সম্রাট চন্দ্রগুপ্তের জয়। সম্রাট চন্দ্রগুপ্ত, তুমি নিজের বাহুবলে হিন্দুকুশ থেকে কুমারিকা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছো, যা ইতিপূর্বে ভারতবর্ষের কোনো নরপতির কল্পনাতেও আসেনি। তুমি নিজের বাহুবলে গ্রিক সম্রাটের বিশাল সৈন্যদলকে পরাস্ত করেছো। তোমার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। কিন্তু গুরুদেব, সেই কীর্তির সূচনা তো আপনিই করেছিলেন। আমার কাজ শেষ হয়েছে বৎস, এবার আমাকে বিদায় দাও। সে কি গুরু, আমাকে কোন অপরাধে ত্যাগ করে যাচ্ছে? তোমার অপরাধ নেই বৎস। শুনতে বড় অদ্ভুত হলেও আমি যা করেছি তা ব্রাহ্মণের কাজ নয়। দর্প, উচ্চাসা, প্রতিহিংসা এ সমস্ত ব্রাহ্মণের উচিত কাজ নয়। ব্রাহ্মণের উচিত কাজ দয়া, ত্যাগ, তিতিক্ষা, ক্ষমা। তুমি বাহুবলে যে বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছ, তা তোমার এই যোগ্য মন্ত্রীর সাহায্যে শাসন করো। আর রাজমাতা মুরার নামে তোমার প্রতিষ্ঠিত রাজবংশের নাম হোক মৌর্য রাজবংশ। তাই হোক। জয় মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের জয়। জয় মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের জয়। আর ভাই তুমি? আমি শাসন করতে চাই। এখন আয় মা, তুই আমায় শাসন কর। জ্যোৎস্নালোকের মতো আমার জীবনে নেমে এসে আমাকে তুই আলোকিত পরকালে নিয়ে চল।